পূজা, যার শুদ্ধ বিয়ে হয়েছে, একজন নতুন বউয়ের চোখে হাজারো স্বপ্ন সাজিয়ে সে তার শ্বশুরবাড়ির চৌকাঠ পার হয়। কিন্তু বিয়ের প্রথম রাতেই তার সাথে এমন কিছু ঘটে যা তার আত্মাকেও কাঁপিয়ে দেয়। এমন এক ভয়ঙ্কর সত্যি, যার কল্পনা সে তার সবচেয়ে ভয়ঙ্কর দুঃস্বপ্নেও কখনো করেনি। ভীত ও বিধ্বস্ত পূজা যখন সাহস সঞ্চয় করে তার শেষ ভরসা, যা কমলেশের কাছে নিজের কষ্টের কথা বলতে যায়, তখন সান্ত্বনার বদলে পুরস্কার হিসেবে তার গালে জোটে এক সজোর চড়। পূজা মাটিতে পড়ে ডুকরে কাঁদতে থাকে। শেষ পর্যন্ত একজন নতুন বউয়ের সাথে এত বড় ধোঁকা আর অবিচার কেন হলো? এই গল্প তোমাকে ভেতর থেকে নাড়িয়ে দেবে এবং শেষে একটি খুব গভীর শিক্ষাও দিয়ে যাবে। কিন্তু এই ভয়ঙ্কর রাত পর্যন্ত কথা কিভাবে পৌঁছালো? এর জন্য আমাদের গল্পের পাতা একটু পেছনে উল্টাতে হবে। গল্পের আসল কেন্দ্রবিন্দু হল কমলেশ। কমলেশ একজন দায়িত্বশীল গৃহিণী, যে একান্নবর্তী একটি পরিবার সামলায়। তার পরিবারে আছে তার স্বামী, এক ছোট মেয়ে, শাশুড়ি, শ্বশুর, একজন চুপচাপ দাদি আর তার দেবর অরুণ। কমলেশের কাছে অরুণ শুধু দেবর নয়, বরং নিজের ছেলের চেয়েও বেশি কিছু। সময় তার নিজের গতিতে এগিয়ে চলে। এখন অরুণ বড় হয়েছে এবং পুরো পরিবার তার জন্য পাত্রী দেখতে যাচ্ছে। যে মেয়েটিকে পুরো পরিবার দেখতে যাচ্ছে তার নাম পূজা। ইংরেজিতে অনার্স করা পূজা তার কথা ও আত্মবিশ্বাস দিয়ে সবার মন জয় করে নেয়। যখন সে তার মিষ্টি গলায় একটি ইংরেজি গান গেয়ে শোনায়, তখন যেন পুরো পরিবার তার ওপর মুগ্ধ হয়ে যায়। অরুণ তো তাকে দেখেই নিজের হৃদয় হারায়। কিন্তু পুরো ঘরে এমন একজন মানুষ ছিল যার মুখে খুশির বদলে এক ধরনের দ্বিধা ছিল। কমলেশের পূজার এই আধুনিক আর স্পষ্টবাদী ভঙ্গি একদমই পছন্দ হয় না। কিন্তু অরুণের খুশি আর তার জেদের কাছে কমলেশকে হার মানতেই হয়। মন থেকে না চাইলেও সে এই সম্পর্কের জন্য রাজি হয়ে যায়। ওই দিনই চটজলদি মংনি আর বিয়ের মতো ধুমধাম করে রিং সেরেমনি হয়ে যায়। পূজার আঙ্গুলে অরুণের নামের আংটি পরানো হয়, কিন্তু কেউ জানত না যে এই আনন্দগুলো কেবল এক রাতের অতিথি। পরের দিন সকালে কমলেশ তার শাশুড়ির সাথে অটোতে কোথাও যাচ্ছিল। হঠাৎ রাস্তায় তাদের নজর পড়ে বিশাল ভিড় আর হই হট্টগোলের দিকে। কিছু লোক রাস্তায় প্রতিবাদ বিক্ষোভ করছিল। তখনই ভিড়ের মাঝে কমলেশের চোখ পড়ে এমন এক চেহারার দিকে যা দেখে তার পায়ের তলার মাটি সরে যায়। সে প্রকাশ্যেই ক্ষিপ্ত হয়ে ওঠে এবং আদেশ দেয় যে এই সব নাটক অবিলম্বে বন্ধ করো। রাগে অগ্নিশর্মা কমলেশ এগিয়ে যায়, পূজার হাত সজোরে চেপে ধরে এবং তার আঙুল থেকে বাগদানের আংটি নির্দয়ভাবে টেনে খুলে নেয়। এক মুহূর্তের মধ্যে এক ঝটকায় শেষেই সম্পর্কটি ভেঙে যায়, যা গতকালই তৈরি হয়েছিল। কমলেশ যখন এই ঝড় নিয়ে বাড়ি ফেরে, তখন বাড়িতে হুলস্থুল পড়ে যায়। কমলেশের স্বামী তাকে আয়না দেখিয়ে বলে যে তুমি না ভেবেচিন্তে যে ঝামেলা পাকিয়েছ তা এখন তোমাকেই মেটাতে হবে। বেচারা অরুণও অনেক মিনতি করে, বোঝানোর চেষ্টা করে যে পূজার চিন্তাধারা ভুল নয়। কিন্তু কমলেশ নিজের অহংকারে অন্ধ হয়ে গিয়েছিল। তার কানে কোনো কথাই ঢোকে না এবং সে কারো কথা শোনে না। কিছুক্ষণ পর গল্পে এক সুন্দর এবং আবেগপূর্ণ মোড় আসে। নিজের সম্পর্ক বাঁচাতে এবং নিজের কথা বোঝাতে পূজা নিজে কমলেশের কাছে পৌঁছায়। সে অত্যন্ত নম্রভাবে ক্ষমা চেয়ে বলে যে আমরা যদি সত্যের জন্য আর অন্যদের অধিকারের জন্য রুখে না দাঁড়াই, তবে এই পৃথিবী ধীরে ধীরে শেষ হয়ে যাবে। কমলেশ হয়তো পুরনো চিন্তাধারার ছিল, কিন্তু তার মন পরিষ্কার ছিল। পূজার কথার গভীরতা সে বুঝতে পারে। তার মন গলে যায় এবং সে হেসে বলে যে আমার কথা একটু দেরিতে বুঝতে আসে, কিন্তু যখন একবার বুঝে যায় তখন আমি সত্যের সঙ্গ কখনো ছাড়ি না। এই কথা বলে কমলেশ পূর্ণ সম্মানের সাথে সেই আংটিটি আবার পূজার হাতে তুলে দেয়। শেষমেশ সানাই বাজে এবং অরুণ আর পূজা বিয়ের বাঁধনে আবদ্ধ হয়। কিন্তু বিয়ের এই জাঁকজমকের মাঝে একটি সমস্যা লুকিয়েছিল। বিয়ের দিন পূজার শরীর খুব খারাপ ছিল। তীব্র জ্বর এবং শরীর ব্যথার কারণে তার অবস্থা খুবই শোচনীয় ছিল। 7 পাকের সময়ও সে ওষুধের জোরে কোনো রকমে নিজেকে দাঁড়িয়ে করিয়ে রেখেছিল। বিয়ের আচার অনুষ্ঠান শেষ হবার পর আসে সেই রাত, যাকে প্রতিটি নতুন বউ তার জীবনের সবচেয়ে সুন্দর রাত বলে মনে করে, বাসর রাত। অরুণ ঘরে আসে এবং এদিক ওদিকের কিছু আনুষ্ঠানিক কথার পর সে পূজার কাছাকাছি আসতে শুরু করে। পূজা যে ব্যথায় আর জ্বরে ভেঙে পড়ছিল, সে খুব স্পষ্ট ভাষায় অরুণকে বলে যে আমার শরীর খুব বেশি খারাপ, আমার প্রচণ্ড জ্বর এবং পুরো শরীর ব্যথায় ভেঙে যাচ্ছে, প্লিজ আজ আমরা কিছুই করব না। কিন্তু অরুণের ওপর যেন লালসা আর স্বামী হওয়ার অহংকারের ভূত সবার ছিল। সে পূজার কোনো কথাই শুনল না। পূজার ক্রমাগত মিনতি, কান্না এবং বারণ করা সত্ত্বেও অরুণ তার পুরুষত্বের অন্ধ নেশায় তার সাথে জোর জবরদস্তি করল। নতুন বউয়ের সেই সোনালি স্বপ্নগুলো সেই বিছানায় পুরোপুরি পিষে দেওয়া হলো। সকালের আলো ঘরে ঢুকলো ঠিকই, কিন্তু পূজার দুনিয়ায় চিরকালের জন্য অন্ধকার নেমে এসেছিল। সে ব্যথা আর মানসিক আঘাতে কাতরাতে কাতরাতে শুধু কেঁদেই যাচ্ছিল। অরুণ তাকে চুপ করানোর চেষ্টা করে, যেন খুব সামান্য একটা ব্যাপার ঘটেছে। সে খুব অধিকারের সুরে বলে যে আরে আমি তোমার স্বামী,
এটা তো আমার অধিকার, বিয়ের পর তো এসব হয়েই থাকে। এ কথা শুনে পূজার ভেতরের কষ্টটা একটা চিৎকার হয়ে বেরিয়ে আসে। সে ডুকরে কাঁদতে কাঁদতে অরুণের চোখের দিকে তাকায় এবং বলে যে, অধিকার, তুই আমাকে ধর্ষণ করেছিস। এই শব্দ শুনে অরুণ স্তম্ভিত হয়ে যায়, কিন্তু নিজের জঘন্য কাজের জন্য লজ্জিত হওয়ার বদলে তার পৌরুষে আঘাত লাগে। সে রাগে অগ্নিশর্মা হয়ে বলে যে, যদি তোর মনে হয় আমি কিছু ভুল করেছিস, তবে যা বাইরে আর চিৎকার করে সবাইকে বলে দে। এ কথা বলে সে নির্দয়ভাবে পূজাকে ঘর থেকে বের করে দেয়। কাঁদতে কাঁদতে আর কাঁপতে কাঁপতে পূজা যখন ঘর থেকে বের হয়, তার চোখ যায় উঠোনে দাঁড়িয়ে থাকা কমলেশের দিকে। কমলেশ পাড়ার কিছু মহিলাদের সাথে কথা বলছিল। পূজার কানে কমলেশের গলা ভেসে আসে যে, মেয়েরা কোনো বোমা ফাটার আওয়াজেও এতটা ভয় পায় না যতটা নিজের সম্মান নিয়ে তামাশা হওয়াকে ভয় পায়। এই একটা বাক্য পূজার বুকে বিষাক্ত তীরের মতো বিঁধে যায়। সে সঙ্গে সঙ্গে বুঝে যায় যে সে যে সমাজ ও পরিবারে দাঁড়িয়ে আছে, সেখানে যদি সে মুখ খুলে তবে সে ন্যায় বিচার পাবে না, বরং এই বাড়িতে তারই সম্মান প্রকাশ্যে তামাশায় পরিণত হবে। সমাজ আর বদনামের এই ভয়ের কাছে হেরে গিয়ে একজন জীবন্ত নিজের অধিকারের জন্য লড়াকু মেয়ে নিজের চোখের জল গিলে নীরবে আবার সেই গুমট ঘরে ফিরে যায়। তার নিষ্পাপ মনে কোথাও না কোথাও এই আশা বেঁচেছিল যে হয়তো অরুণের নিজের পাশবিকতার উপলব্ধি হয়েছে, হয়তো সে নিজের ভুল স্বীকার করবে আর তার কাছে ক্ষমা চাইবে। কিন্তু অরুণের আচরণ দেখে পূজার পায়ের তলার অবশিষ্ট মাটিটুকুও সরে যায়। পূজা আগে থেকেই অসহ্য যন্ত্রণায় ছিল, কিন্তু অরুণ নিজের লালসাকে ভালোবাসার নাম দিয়ে আবারও তার সাথে জোর জবরদস্তি করল। পূজা ভেতর থেকে একদম ভেঙে পড়েছিল। সে বুঝে গিয়েছিল যে পৃথিবী যেটাকে স্বামী স্ত্রীর ভালোবাসা বলে, সেটা তার কাছে শুধুই বৈবাহিক ধর্ষণ ছিল, যার বিরুদ্ধে সে কিছুই করতে পারত না। পরদিন সকালে কমলেশের নজর পড়ল ছাদের রেলিং ধরে চুপচাপ দাঁড়িয়ে থাকা পূজার দিকে। পূজার চোখের শূন্যতা আর তার নীরব মুখ দেখে কমলেশের বুক কেঁপে ওঠে। কমলেশের হাজারবার জিজ্ঞেস করার পরও পূজা রাতের সেই ভয়ঙ্কর সত্যিটা জানায়নি। কমলেশ বুঝতে পেরেছিল যে মারাত্মক কিছু ভুল হয়েছে, আর সে বেশি কিছু না জিজ্ঞেস করে পূজাকে তার বাবার বাড়ি রেখে আসে। বাবার বাড়ি পৌঁছে পূজা ভেবেছিল যে হয়তো পৃথিবীতে একজন মাই আছে যে নিজের মেয়ের কষ্ট বুঝতে পারে। সে একা পেয়ে তার মাকে গত রাতের সমস্ত সত্যি ঘটনা আর অরুণের পাশবিকতার কথা বলে দেয়। কিন্তু তার নিজের মা যে উত্তর দিল তা অরুণের পাশবিকতার চেয়েও বেশি ভয়ঙ্কর ছিল। মা তাকে বুকে টেনে নেওয়ার বদলে বোঝানোর সুরে বলল যে স্বামী স্ত্রীর মধ্যে তো এসব হয়েই থাকে, বিয়ে করেছিস তো এসব তো সহ্য করতেই হবে। এখানে না বলার কি ছিল? এ দিয়েই তো পরিবার আর বংশ এগিয়ে যায়। নিজের মায়ের মুখ থেকে এই কথাগুলো শুনে পূজা স্তম্ভিত হয়ে গেল। বাকি যা কসর ছিল তা মা ইমোশনাল ব্ল্যাকমেইল করে পূরণ করে দিল। সংসারের অভাবের দোহাই দিয়ে সে পূজাকে এক্ষুনি শ্বশুর বাড়ি ফিরে যাওয়ার নির্দেশ দিল এবং হুমকি দিল যে যদি সে ফিরে না যায় তবে সে নিজের হাতে শিরা কেটে প্রাণ দেবে। আপন মানুষদের কাছ থেকে পাওয়া এই ধোকার পর বেচারি পূজার কাছে আর কোনো রাস্তা খোলা ছিল না। সে এক জীবন্ত লাশের মতো কমলেশের সাথে ফিরে আসতে লাগলো। যাত্রাপথে এক জায়গায় ওয়াশরুমে যাওয়ার বাহানায় পূজা অটো থেকে নামে। এটি তার জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত ছিল। সে পেছন ফিরে তাকায়নি আর সেখান থেকে চুপচাপ পালিয়ে যায়। কমলেশ তাকে পাগলের মতো সব জায়গায় খোঁজে, কিন্তু পূজার কোনো খোঁজ পাওয়া যায় না। বাড়ি পৌঁছে কমলেশ যখনই খবর দেয় তখন পুরো পরিবারে হুলস্থুল পড়ে যায়। সবাই পূজাকে খোঁজে, কিন্তু সে যেন বাতাসে মিলিয়ে গিয়েছিল। হেরে গিয়ে কমলেশ পূজার বান্ধবী সোনাকে ফোন করে যে একটি এনজিওতে কাজ করত। সোনা বলে যে সে পূজার ব্যাপারে কিছুই জানে না, কিন্তু সে তাকে খোঁজার পুরোপুরি চেষ্টা করবে। শেষমেশ সোনার তল্লাশি শেষ হয়। সে পূজাকে একটা নির্জন পার্কের কোনায় একটি ভীত সন্ত্রস্ত বাচ্চার মতো চুপচাপ বসে থাকতে দেখে। কমলেশ যখন সেখানে পৌঁছায় তখন পূজা সাহস সঞ্চয় করে অরুণের সেই ভয়ঙ্কর রাতের সমস্ত পাশবিকতা আর সত্যি ঘটনা কমলেশকে খুলে বলে। কিন্তু বছরের পর বছর অরুণকে নিজের ছেলের মতো মানুষ করা কমলেশের অন্ধবিশ্বাস সত্যের চেয়েও বড় হয়ে দাঁড়ায়। সত্যি শোনার বদলে কমলেশের অহংকার ভেঙে যায় এবং সে রেগে গিয়ে পূজার গালে সজোরে এক চড় মারে। সে চিৎকার করে এবং পূজাকে প্রায় হিচড়াতে হিচড়াতে আবার সেই জেলখানায় ফিরিয়ে নিয়ে আসে। যদিও কমলেশ পূজাকে চড় মেরেছিল, কিন্তু একজন নারী হিসেবে। অন্যদিকে আমরা দেখি যে হানিমুনের সুন্দর পরিবেশে পূজা ভেতর থেকে পুরোপুরি বিধ্বস্ত এবং আতঙ্কিত ছিল। সে অরুণের সাথে শেষ একটা আশা নিয়ে কথা বলার চেষ্টা করে, কিন্তু অরুণের চোখে কোনো ভালোবাসা ছিল না, ছিল শুধু ক্ষুধার্ত নেকড়ের মতো লালসা। সে আবারও পূজার চিৎকার আর চোখের জলকে উপেক্ষা করে তার সাথে জোর জবরদস্তি করে। বেচারি পূজা সেই বিছানায় ছটফট করা আর কাঁদা ছাড়া কিছুই করতে পারে না। সে যাকে নিজের জীবনসঙ্গী মনে করে বোঝাতে গিয়েছিল, সে শুধুই এক জল্লাদ বের হলো। পূজা সেই রাতে পুরোপুরি বুঝে গিয়েছিল যে অরুণের চোখে সে কোনো স্ত্রী বা ভালোবাসা নয়, কেবল তার লালসা মেটানোর একটি নিষ্প্রাণ মাধ্যম মাত্র ছিল। এক রাতে আতঙ্কে কাঁপতে থাকা পূজা নিজেকে বাথরুমে বন্ধ করে নেয়। বাইরে থেকে অরুণ দরজায় ধাক্কা দিয়ে তাকে বাইরে আসার নির্দেশ দেয়। ভেতর থেকে ভীত সন্ত্রস্ত পূজা কাঁদতে কাঁদতে বলে যে আজ আমি তোমার কাছে আসতে পারবো না, আমার পিরিয়ড শুরু হয়েছে।
কিন্তু একটা জানোয়ারের মাথায় চেপে বসা লালসাকে কেউ কিভাবে আটকাতে পারে? অরুণের উত্তর যে কোনো মানুষের আত্মা কাঁপিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। সে নির্লজ্জতা আর নিষ্ঠুরতার সাথে বলে যে, আমাকে মিথ্যে বলিস না, দরজা খোল, আমি দেখতে চাই। একথা শুনে বাথরুমের ভেতরে দাঁড়িয়ে থাকা পূজার প্রাণ শুকিয়ে যায়। সে বুঝে যায় যে এই নরপিশাচ তার কোনো কথাই শুনবে না। এই আতঙ্ক আর অসহায়তার মাঝে পূজার নজর পড়ে সেখানে রাখা একটা ব্লেডের দিকে, আর সিনটা এখানেই কাট হয়ে যায়। পরের দিন সকালে বাড়িতে হুলস্থুল পড়ে যায়। সবাই জানতে পারে যে পূজা হাসপাতালে আছে, আর তার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। পুরো পরিবার দিশেহারা অবস্থায় সেখানে পৌঁছায়। অরুণ খুব চালাকি করে কমলেশ আর বাড়ির বাকিদের ভুল বুঝিয়ে বলে যে ওর মেয়েদের কোনো ভেতরের সমস্যা ছিল, হয়তো সেই কারণেই এই অবস্থা হয়েছে। কিন্তু কমলেশ যখন ভেতরে গিয়ে লেডি ডাক্তারের সাথে কথা বলে, ডাক্তার যে সত্যিটা বলে তা শুনে কমলেশের পায়ের তলার মাটি শুধু সরেই যায় না, বরং তার পুরো অস্তিত্ব কেঁপে ওঠে। ডাক্তার ভারী গলায় জানায় যে পূজার সেই গোপনাঙ্গে ব্লেড দিয়ে গভীর কেটে ফেলা হয়েছে, আর অত্যাধিক রক্তক্ষরণের কারণে তার এই অবস্থা হয়েছে। একথা শুনে কমলেশ স্তম্ভিত হয়ে যায়। সে সাথে সাথে নিজেকে সামলে নেয় এবং বাড়ির লোকদের এই বলে ফেরত পাঠিয়ে দেয় যে সে পূজার কাছে থাকবে। জ্ঞান ফেরার পর কমলেশ যখন পূজার কাছে বসে, তখন পূজা কান্নায় ভেঙে পড়ে সেই তিক্ত সত্যিটা উগরে দেয় যা তাকে এই চরম পর্যায়ে যেতে বাধ্য করেছিল। এই কষ্টের কথা শুনে কমলেশ ভেতর থেকে ভেঙে পড়ে। সেই রাতে কমলেশ যখন বাড়ি ফেরে, তখন পূজার কষ্ট অনুভব করার জন্য সে নিজে বাথরুমে যায় আর হাতে সেই ব্লেড তুলে নেয়। সে ওই ব্লেডটি নিজের চামড়ার ওপর রেখে সেটাই করার চেষ্টা করে যা পূজা করেছিল, কিন্তু ব্লেডের হালকা ছোঁয়াতেই তার হাত কেঁপে ওঠে। সে ব্লেড ছুঁড়ে ফেলে দেয়। ওই এক মুহূর্তে কমলেশ গভীরভাবে উপলব্ধি করে যে ওই 21 বছরের নিষ্পাপ মেয়েটা কতটা আতঙ্ক আর যন্ত্রণার মধ্য দিয়ে গেছে যে সে নিজেকে এতটা ভয়ঙ্কর শাস্তি দিয়ে দিল। পরের দিন অরুণ যখন নির্লজ্জতার মুখোশ পরে পূজার সাথে দেখা করতে হাসপাতালে পৌঁছায়, তখন সে জানতে পারে যে কমলেশ আগেই পূজাকে ডিসচার্জ করিয়ে নিজের সাথে নিয়ে গেছে। নিজের স্ত্রীর এত গুরুতর অবস্থার পরও ওই অশিক্ষিত মানুষটার মাথায় কেবল একটা কথাই ঘুরছিল। সে নির্লজ্জ হয়ে লেডি ডাক্তারকে জিজ্ঞেস করে যে এখন কি আমি আমার স্ত্রীর সাথে ইন্টিমেট হতে পারবো তো? এই জঘন্য প্রশ্ন শুনে ডাক্তারের রক্ত টকবক করে ফোটে। ডাক্তার পূজার সেই ভয়ঙ্কর ক্ষত দেখেছিল এবং জানত যে এর পেছনে কে আছে। সে অরুণের উপর মারাত্মকভাবে ক্ষেপে যায় এবং পুরো শক্তি দিয়ে চিৎকার করে বলে যে তুই খুব নীচ আর জঘন্য একটা মানুষ, তোর মতো অসভ্যদের আড়ালে গুলি মেরে দেওয়া উচিত। সে সাথে সাথে সিকিউরিটি গার্ডদের ডাকে এবং অরুণকে ধাক্কা মেরে হাসপাতাল থেকে বের করে দেয়, এই সতর্কবাণী দিয়ে যে এই জানোয়ার মানুষটা যেন দ্বিতীয়বার আমার হাসপাতালের আশেপাশেও দেখা না যায়। এরপর সিন শিফট হয়ে বাড়িতে আসে। পূজা, যে তার চোখে বিয়ে এবং নতুন জীবনের হাজারো সোনালী স্বপ্ন নিয়ে এই বাড়িতে এসেছিল, আজ তার জীবন এমন এক ভয়ঙ্কর নরকে পরিণত হয়েছে যেখানে তার স্বামী তার সবচেয়ে বড় অপরাধী হয়ে দাঁড়িয়েছে। কিন্তু এখন যখন পূজা মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে এবং সে সেই কমলেশের সঙ্গ পেয়েছে যে গতকাল পর্যন্ত তারই বিরুদ্ধে দাঁড়িয়েছিল। কমলেশ বলে, আমরা থানায়ও যেতে পারতাম, কিন্তু বাবার কারণে যাইনি। এখন আমি বাবাকে জানাবো আর তিনি নিজেই অরুণকে জেলে পাঠাবেন। তখনই পূজা নিজের গল্প শোনায়। যখন আমার বয়স 12 বছর, টিউশনে একটা ছেলে আমাকে বাজেভাবে ছুঁয়েছিল। তখন আমি মাকে জানালে তিনি আমাকেই বকাঝকা করেন এবং আমার বাড়ি থেকে বের হওয়া বন্ধ করে দেন। এরপর আমি বছরের পর বছর কাউকে কিছু বলিনি, আর আজ যখন বললাম তখন তারা বলল মানিয়ে নিতে। যদি আমাদের মাই না শোনে তবে আর কে শুনবে? ওই রাতেই মুখ দেখার অনুষ্ঠান চলছিল। তখনই অরুণ সেখানে এসে হাজির হয় এবং বলে, আমি কোনো ভুল করিনি, আমি স্বামী, আমার অধিকার আছে। তখনই কমলেশ এগিয়ে আসে এবং বলে, আমি তোমার বৌদি, আমারও অধিকার আছে এবং আমি তোমাকে জেলে পাঠিয়েই ছাড়ব। এরপর সিন আবার বর্তমানে ফেরে, যেখানে আমাদের দেখানো হয় যে কমলেশ সবাইকে সত্যিটা জানিয়ে দেয়। ভ্রমর অরুণকে বলে পূজার কাছে ক্ষমা চাইতে, আর অরুণ শুধু একটা সরি বলে দেয়। তখনই মা বলে, চলো কথা শেষ, এবার রান্নাটা সেরে নাও। কিন্তু কমলেশ আবারও কথা বলতে যায়। ভ্রমর বলে, যে অপরাধটা হলোই না তার জন্য আমি আমার ছেলেকে জেলে কিভাবে পাঠাবো? আমি আমার ছেলের বিরুদ্ধে কখনোই যাব না। পরের দিন কমলেশ বলে, আপনি সবসময় ঠিকটাই করতেন, কিন্তু আজ করছেন না, তাই এবার আমাকেই করতে হবে।
ভ্রমর রেগে গিয়ে বলেন, যদি কিছু করতে হয় তবে বাড়ি থেকে বাইরে গিয়ে করো, আর সে তাকে বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য ট্যাক্সি ডেকে দেয়। এরপর বিনয় কিছু বলার চেষ্টা করে, কিন্তু ভ্রমর বলেন সে এক্ষুনি ফিরে আসবে আর পায়ে ধরে ক্ষমা চাইবে। কিছুক্ষণ পর কমলেশ সত্যিই ফিরে আসে এবং বলে, আমি যেতে পারবো না। তখনই বিনয় বলে, কয়েক বছর আগে বাসে একটা লোক একটা মেয়েকে উত্ত্যক্ত করছিল, আমি দেখেছিলাম কিন্তু ইগনোর করে গিয়েছিলাম। সেদিন সাহস হয়নি আর আজও হচ্ছে না, তাই এবার তুমি সাহস করো, না হলে সেদিন আমি ভেঙে পড়েছিলাম আর আজ তুমি ভেঙে পড়বে। এ কথা শুনে কমলেশ ভেতরে যায় আর পা ছুঁতে হাড়ু করে। ভ্রমর বলেন, আমি বলেছিলাম এ পা ধরে ক্ষমা চাইবে, কিন্তু কমলেশ বলে, আমি ক্ষমা চাইতে আসিনি, আশীর্বাদ নিতে এসেছি। এরপর সে তার নানার কাছে যায়, যিনি একজন উকিল, এবং তাকে পুরো ব্যাপারটা খুলে বলেন। নানা বলেন, আমাদের দেশে এই অপরাধের বিরুদ্ধে সরাসরি কোনো আইন নেই, যৌতুকের বিরুদ্ধে আইন আছে। কমলেশ বলে, কিন্তু এই কেস যৌতুকের নয়, আমরা সঠিক উপায়ে লড়ব। কিন্তু পূজা রাজি হয়ে যায় যৌতুকের কেস করার জন্য। ওই রাতেই নানা অ্যাপ্লিকেশন লেখেন এবং বলেন, এটাতে সাইন করো, আজই থানায় যাব আর কাল সকালে তোমার স্বামী আর শ্বশুর বাড়ির লোকেরা অ্যারেস্ট হয়ে যাবে। এরপর কমলেশ জিজ্ঞেস করে, এতে শাশুড়ি শ্বশুরের নাম কেন আছে? তারা তো কিছুই করেনি। পূজা উত্তর দেয়, এটাই তো সমস্যা, তারা তো কিছুই করেনি। যখন তাদের আমার কষ্টের পরোয়াই নেই, তখন আমারও তাদের জন্য কোনো ভাবনা নেই। এরপর কমলেশ পূজার কাছ থেকে অ্যাপ্লিকেশনটা ছিনিয়ে নিয়ে পুড়িয়ে ফেলে। এরপর নানা বলেন, চিন্তা করো না, আমরা এই কেস অনলাইনে ফাইল করে দেব। কমলেশ চুপচাপ সব শুনে যায়। পরের দিন পুলিশ সবাইকে ধরে নিয়ে যাচ্ছিল, কিন্তু তখনই উকিল আগাম জামিন, অ্যান্টিসিপেটরি বেল নিয়ে আসে, কারণ কমলেশ আগেই এই কথা বাড়ির লোকেদের জানিয়ে দিয়েছিল। পরের সিনে পূজা বলে, আমাদের কাছে শুধু একটা সুযোগ ছিল আর সেটাও হাতছাড়া হয়ে গেল। কমলেশ বলে, তাহলে কি ভুল উপায়ে লড়ব? নানা বলেন, তোমার কি মনে হয় তোমার শ্বশুর সঠিক উপায়ে লড়ছে? সমাজের সামনে সে ভালো, কিন্তু আসলে সে তা নয়। এদিকে ভ্রমর দুজনকে নিয়ে পূজার বাড়িতে পৌঁছায়। তাদের বাইরে দাঁড় করিয়ে নিজে ভেতরে যায় আর বলে, পূজার পালানোর জন্য আমাদের পরিবারের বদনাম হয়েছে, সে নিজের ইচ্ছায় আমাদের পায়ে পড়ে ক্ষমা চাইলে তবেই বাড়িতে আসবে। তারপর জিজ্ঞেস করে, আপনারা কি চান, ডিভোর্স নাকি আবার শ্বশুর বাড়ি? পূজার বাবা বলেন, আমরা তো মেয়ে বিদায় করে দিয়েছি, এখন যাই হয়ে যাক তাকে তো ফেরত পাঠাতেই হবে। এ কথা শুনে ভ্রমর পূজার বাবাকে জলের সাথে ওষুধ মিশিয়ে দিয়ে দেয়। তারপর পূজার ভাই এসে জানায় যে বাবা অজ্ঞান হয়ে গেছেন। এই কথা পূজাও জানতে পারে। সে সাথে সাথে হাসপাতালে পৌঁছায়, যেখানে তার বাবা তাকে বলেন শ্বশুর বাড়িতে ফিরে যেতে। এদিকে অরুণ ক্ষমা চেয়ে বলে, দেখো না বাবা, বাড়ি ফিরে এসো। কিন্তু পূজা কমলেশকে বলে, আমি ফিরে যেতে চাই না। তখনই পূজার বাবা শুয়ে শুয়েই তার সামনে হাত জোর করে দেন এবং বাধ্য হয়ে পূজা আবার শ্বশুর বাড়িতে চলে যায়। পরের সিনে মা বলে, আমাদের বৌমা ঘরে ফিরে এসেছে, কাল ঘাটে কথার আয়োজন করব। এদিকে অরুণ বলে, এখন আমার আর পূজার মাঝে সব ঠিক হয়ে গেছে, তাহলে আমাদের মাঝে কেন হতে পারে না? বকা দিয়ে নিন, চাইলে মেরেও নিন। তখনই কমলেশ রেগে গিয়ে বলে, ভেবে চিনতে কথা বলো, যদি এক চর মারি তবে সব তীর্থ হয়ে যাবে। তারপর সে পূজাকে ভেতরে নিয়ে যেতে থাকে। তখনই দাদি বলেন, 3 দিন শোক পালন করা হয়ে গেল, এখন আবার জুতোর বাড়ি খেতে চলে এসেছে। পূজা উত্তর দেয়, আপনি তো জানেন বাবা ঘুমের ওষুধ খেয়ে নিয়েছিলেন এবং আমাকে বলেছেন শ্বশুর বাড়ি ফিরে যেতে। তখনই মা বলে, তুমি কি বুঝতে পারছো না, বছরের পর বছর ধরে এসব লোক আমাদের পরিবার, ঐতিহ্য আর কে জানে কি কি নামে বোকা বানিয়ে আসছে। তখনই কমলেশ রেগে গিয়ে বলে, তাহলে কি করব, কুস্তি লড়ব, হাতুড়ি তুলে মাথা ফাটিয়ে দেব? সে উত্তর দেয়, মাথা ফাটানোর দরকার নেই, নীরবতা টানতে হবে। সমাজের অস্ত্র হলো নীরবতা, আর নারীর অস্ত্র হলো তার কণ্ঠস্বর। এখন সোচ্চার হতে হবে। যদি মেয়েরা সাহস সঞ্চয় করতে পারে, তবে তাকে হাত দেওয়ার আগে একজন শতবার ভাববে। পরের দিন কথার সিন হয়। সবাই জিজ্ঞেস করে, পণ্ডিত মশাই কোথায়? কমলেশ বলে, আজ কথা আমি শোনাবো। তারপর সে বলে, আগে সীতা মাতা, রুক্মিণী মাতা, রাধা মাতা সবার আলাদা আলাদা গল্প ছিল, কিন্তু আজ প্রত্যেকটি নারীর একটাই গল্প। জন্ম হলো, বিয়ে করলো, বাচ্চা জন্ম দিল আর মরে গেল। এখন তো নারীর শরীরের ওপরও তার অধিকার নেই, সেটাও স্বামীর। তখনই পূজা এগিয়ে আসে এবং বলে, আমার স্বামী আমার ইচ্ছার বিরুদ্ধে আমার সাথে ফিজিক্যাল রিলেশনশিপ তৈরি করেছে, সে আমার সাথে জোর জবরদস্তি করেছে। এ কথা শুনেই সবাই চমকে ওঠে। তখনই ভ্রমর রেগে গিয়ে বলে, আপনাদের বাচ্চাদের সামনে